সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুলে। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মানবিক বা বাণিজ্য বা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বলবো যে তোমরা যারা নবম শ্রেণীতে উঠে গণিতের একটি নতুন অংশ তোমরা পড়াশোনা করছো বা তোমাদের কাছে অনেকেরই খুব জটিল মনে হতে পারে বা খুব ইন্টারেস্টিং একটি অধ্যায়, অর্থাৎ যে অধ্যায়টি আমি তোমাদের এই ক্লাসের মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ শিরোনামটি তোমরা অবশ্যই বুঝতে পারছো কোন বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমি তোমাদের সামনে সম্পূর্ণ বোর্ডটি ফাঁকা রেখেই কিন্তু এই ক্লাসটি শুরু করেছি। তো সেই ক্ষেত্রে আমি যদি তোমাদের বলতে চাই যে একদম আমার দেহের সাথে কম্পেয়ার করে দেখো একটি উলম্ব রেখা বা লম্ব রেখা আঁকছি। এখনও আমি লম্ব রেখা বা উলম্ব রেখা বলতে পারবো না, এই কারণে আমি যদি ভূমির সমান্তরাল করে যদি আরেকটি সরলরেখা অঙ্কন করি, এখন প্রশ্ন হচ্ছে এই সরলরেখাকে যদি আমার দেহের দুইটি হাতের সাথে কম্পেয়ার করে যদি বলতে চাই, ডান হাতটি দেখো, লক্ষ্য করো আমার পজিটিভ, সুতরাং ডান হাতের এই সরলরেখার কে আমরা এক্স এবং বাম হাত আমরা নেগেটিভ হিসাবে ফাইন্ড আউট করি। সো বাম হাতকে আমরা এক্স ড্যাশ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। লক্ষ্য করো, আমি কিন্তু বলেছি আমার এই দেহটা দিয়ে আমার ডান হাতকে পজিটিভ এবং বাম হাতকে নেগেটিভ দিয়ে আমি কিন্তু আনুভূমিক রেখা অঙ্কন করলাম। আর এই মাথাটি কিন্তু আমার পজিটিভ, এই মাথাটিকে আমি ওয়াই এবং পা দেখো একটি নেগেটিভ আকারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে পাটাকে আমরা ওয়াই ড্যাশ দ্বারা প্রকাশ করছি। তাহলে এক্স ও অর্থাৎ এক্স এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম দুইটি লম্ব ছেদি সরলরেখা পরস্পর ও বিন্দুতে দেখো ছেদ করলো। তাহলে এই যে আমি আজকের এই ক্লাসটি জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে এখনও যদি পাঠ শিরোনামে না আসতে চাই, যদি আলোচনা করতে চাই, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কোন টপিকস দিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই ধারণাটা ক্লাস 4-এ কিন্তু পেয়েছো যে বিন্যস্ত উপাত্ত বা তোমরা লেখচিত্র অঙ্কন করেছো বা স্তম্ভলেখ অঙ্কন করেছো বা বিভিন্ন উপাত্ত নিয়ে তোমরা যখন সারণী তৈরি করেছো, শ্রেণীব্যাপ্তি তৈরি করেছো বা ট্যালি চিহ্ন দ্বারা তোমরা বিভিন্ন গণসংখ্যাকে সন্নিবেশিত করেছো, সেগুলো নিয়েই কিন্তু খুব কাছাকাছি এই ক্লাসটি আমি আলোচনা করার চেষ্টা করব। দেখো, তোমাদের বলবো যে দুইটি পরস্পর লম্বছেদী সরলরেখা, যে পরস্পরছেদী লম্ব সরলরেখা দেখো আমাদের এই দেহের সাথে কম্পেয়ার করে আমাদের এই ডান মাথার ডান এবং এই ডান হাত, এটা কিন্তু সবচেয়ে ধনাত্মক দিক, সবচেয়ে পজিটিভ দিক। সো চারটা কোয়াড্রান্ট বা চারটা অংশ বা চারটা ভাগ এখানে তৈরি করা হয়েছে, যেটাকে আমরা বলছি দেখো প্রথম চতুর্ভাগ। ওকে, তো প্রথম চতুর্ভাগে আমরা দেখছি যে পরস্পর লম্বছেদী সরলরেখা হওয়ার কারণে আমরা ও এক্স এবং ও ওয়াই দুইটির যদি রশ্মি বিবেচনা করি, আমরা যদি এটা মুছে দিই, তাহলে খুব সুন্দরভাবে আমরা এক্স ও ওয়াই একটি সমকোণ পেয়ে যাচ্ছি। লক্ষ্য করো, আমি এটি কেন আলোচনা করছি, আমরা নবম শ্রেণীতে উঠে শিক্ষার্থীদের মাঝে যে বিষয়টি দেখতে পাই যে গণিতের একটি নতুন অধ্যায় বা নতুন একটি অংশ, যে অংশটা নিয়ে তোমরা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো যে স্যার আমাদের এই সূত্রগুলো মনে থাকে না বা আমরা কখন সূত্র ইউজ করব। এখনও কিন্তু আমি মেন টপিকসে আসি নাই, কিন্তু বেসিক বিষয়টা এখনও আমি আলোচনা করছি। লক্ষ্য করো, তো এই যে চারটা কোয়াড্রান্ট তৈরি হলো, আমার বাম হাত দেখো এটা নেগেটিভ এক্স ড্যাশ, মাথা কিন্তু পজিটিভ, এখানে ও এক্স ড্যাশ আর ও ওয়াই, এটা দেখো দ্বিতীয় চতুর্ভাগ, এটা কিন্তু আমরা বলছি দেখো দ্বিতীয় চতুর্ভাগ, এটি দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ। এবং আরেকটি বিষয় দেখো, আমরা যদি ও এক্স প্রাইম বলি আর পায়ের দিকে বলি, তাহলে দেখো এই অংশটা অর্থাৎ আমাদের বাম হাত এবং বাম পাটা কিন্তু নেগেটিভ,
যার কারণে দেখো ও এক্স প্রাইম এবং ও ওয়াই প্রাইম এটা আমাদের তৃতীয় চতুর্ভাগ, এটা আমরা পাচ্ছি দেখো তৃতীয় চতুর্ভাগ আমরা পাচ্ছি। তোমাদের বলবো যে আমি চেষ্টা করছি যে এখনও মেন যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে যে আলোচনা করব এখনও আসতে পারি নাই। আমি এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো বা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছো, অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে আসো, তাদেরকে বলবো যে চতুর্থ শ্রেণী থেকে যে বেসিক একটি বিষয় জ্যামিতি নিয়ে যে একটি বিষয়, সে বিষয়টি অলরেডি আমি আলোচনা এখনও নিয়ে আসি নাই, কিন্তু আলোচনা করব আমি। দেখো সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে দেখো ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ। আর চতুর্থ চতুর্ভাগ যদি আমরা একটু দেখতে চাই, চতুর্থ চতুর্ভাগে আমরা খুব সুন্দরভাবে দেখো ও এক্স বলতে আমাদের ডান হাত পজিটিভ, ও ওয়াই ড্যাশ বলতে আমাদের পা। তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ও এক্স অর্থাৎ এক্স অক্ষ এবং ও ওয়াই ড্যাশ এটা দেখো ওয়াই অক্ষ, যেখানে আমাদের ওয়াইয়ের মানগুলো নেগেটিভ হবে। আমাদের ও এক্স অর্থাৎ ও বিন্দু থেকে এক্স বরাবর আমাদের অনেকগুলো বিন্দু যদি এখানে স্থাপন করি, সংখ্যারেখায় বিন্দুগুলো যদি স্থাপন করি, তাহলে আমরা পজিটিভ মান পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমি এই ক্লাসের মাধ্যমে কি আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো বড় কথা। সবচেয়ে যে বিষয়টি একদম ক্লাস 2 থেকে আমরা যদি দেখি বা তোমাদের ছোট ভাই বোনদেরও যদি দেখো, ক্লাস 2 থেকে কিন্তু ত্রিভুজের ধারণাটা কিন্তু শুরু হয়েছে। আমরা কিন্তু ত্রিভুজের সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়ে থাকি, যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে থাকি, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে থাকি। সো এর কিছু বেসিক যে বিষয়গুলো, যে আলোচনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বোঝা উচিত। যে আমরা ত্রিভুজের সংজ্ঞা এইভাবে দিতে পারি, হোয়াইট বোর্ডটা দেখো একটা সমতল পৃষ্ঠ বা খাতা একটি সমতল পৃষ্ঠ। আমরা এই সমতল পৃষ্ঠে তিনটি বিন্দু দেখো, এ একটি বিন্দু নিলাম, বি একটি বিন্দু নিলাম, আর সি একটি বিন্দু নিলাম। তাহলে একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু দেখো সমরেখ নয়, অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত না। তাহলে একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, তাহলে দুইটি বিন্দুর সংযোজক আমরা যে রেখা অংশ পাবো, দেখো এ আর সি বিন্দু যোগ করে বর্ধিত করেছি, আমরা এ বিন্দু আর বি বিন্দু যোগ করে আমরা বর্ধিত করব। দেখো আবার বি বিন্দু এবং সি বিন্দু আমরা যোগ করে দেখো বর্ধিত করব। সেই ক্ষেত্রে দেখো আমরা তিনটি বিন্দু কিন্তু একই সমতল পৃষ্ঠে ছিল, তিনটি বিন্দু কিন্তু আমাদের সমরেখ নয়, অর্থাৎ একই সরলরেখা অবস্থিত নয়। তাহলে তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, তাহলে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ দ্বারা যে চিত্রটা তৈরি হবে, অর্থাৎ আমরা যে একটা ডায়াগ্রাম পাচ্ছি, এই চিত্রকেই আমরা কিন্তু বলবো ত্রিভুজ বলবো। আমরা এই বেসিক বিষয়গুলো কিন্তু হয়তো নর্মালে বিভিন্ন মেন বইয়ে কিন্তু লেখা আছে, মেন বোর্ড বইয়ে কিন্তু লেখা আছে যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে কিন্তু ত্রিভুজ বলা হয়। বাট বিগত কয়েক বছরের যদি পুরাতন বইটি দেখো, হয়তো 2003 বা 2004-এর যদি নবম দশম শ্রেণীর বইটি তোমরা ম্যানেজ করো, আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটি কিন্তু সুন্দরভাবে ওখানে দেওয়া আছে যে একই সমতলে অবস্থিত তিনটি বিন্দু যদি সমরেখ না হয়, তাহলে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ দ্বারা আবদ্ধ এই চিত্রটিকে কিন্তু আমরা ত্রিভুজ বলবো, এই চিত্রটা। আর যখন এই তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ যে পরিমাপটা পাবো, যে পরিমাণটা করব, এটি কিন্তু হবে ত্রিভুজ ক্ষেত্র। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমি কেন এটা আলোচনা করলাম, যে আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদে তোমরা জানো ত্রিভুজ 3 প্রকার, একটু দেখে নাও। বাহুভেদে ত্রিভুজ দেখো 3 প্রকার, একটু লক্ষ্য করো। 1 নম্বর আমরা জানি সম, কথাটা দেখো সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের আমরা বাহুর উপর কিন্তু গুরুত্ব দিব, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। আর যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান না, তাকে আমরা কিন্তু বিষম
বাহু ত্রিভুজ বলবো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বলবো আজকে আমি যে ক্লাসটি আলোচনা করছি তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে স্যার এগুলো তো 6-7-এর জ্যামিতিক ব্যাখ্যা, বাট এটাই কিন্তু মনে রাখতে হবে যে এই যে ত্রিভুজের প্রকারভেদ আমি বাহুভেদে নিয়ে আসলাম বা একটি ত্রিভুজের সংজ্ঞাটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, তোমরা যখন পরিমিতির একটি অংশ নতুনভাবে পাবে, যে পরিমিতি জেনারেল ম্যাথে 16 অধ্যায়, ওখানেই কিন্তু এই যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, এই 3 প্রকার ত্রিভুজের কিন্তু আমাদের পরিসীমা, 3টা ত্রিভুজের উচ্চতা, 3টা ত্রিভুজের মধ্যমা, 3টি ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো কিন্তু আমাদের অনেক ভালোভাবে কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু ভালো করে তোমাদের মনে রাখা উচিত। আমি বলেছি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। এবার আসো আরেকটি বলবো, এখানে 3টি পেলাম। দেখো আমরা যদি বলি কোণ ভেদে ত্রিভুজ, দেখো আমরা বলবো 3 প্রকার। তাহলে কোণ ভেদে আমরা 3 প্রকার কি কি ত্রিভুজ পেতে পারি? দেখো 1 নং যদি আমরা বলি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আমরা যাব 2 নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যেটা আমরা স্থূল বলতে বৃহত্তর বা বড়, স্থূলকোণী আমরা ত্রিভুজ। এবং লাস্ট অফ অল যেটি লিখছে দেখো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু দেখো হোয়াইট বোর্ডে 2টা পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা দ্বারা আমি 4টা কোয়াড্রান্ট হাইলাইটস করেছি বা চিহ্নিত করেছি। 4টা কোয়াড্রান্ট দেখো, এখানে সমকোণ তৈরি হয়েছে, এখানেও সমকোণ তৈরি হয়েছে, এখানেও সমকোণ তৈরি হয়েছে, এখানেও সমকোণ তৈরি হয়েছে। এবং আমরা 3টি বিন্দু সমরেখ না হলে 3টা বিন্দুর দুইটি বিন্দুর সমন্বয়ে আমরা একটা চিত্র বা ডায়াগ্রাম পেলাম। এই ত্রিভুজের আমি ক্লাসিফিকেশন দেখো বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার পাচ্ছি, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব বা কি টপিকস নিয়ে অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসটি শুরু করব। অলরেডি তোমরা বুঝতে পারছো যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট বা যে কোনো জ্যামিতিক আমাদের প্রবলেম সমাধান করার জন্য যে ত্রিভুজটা সবসময় প্রয়োজন, সেটা আর্টসের স্টুডেন্ট বলো, কমার্সের স্টুডেন্ট বলো, ওভারঅল সায়েন্সের স্টুডেন্ট তো জানা লাগবে, সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে আমাদের এতক্ষণ ধরে আমি যে আলোচনা করলাম এই সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি কি বিষয় এখন আলোচনা করব সেটি তোমাদের জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তো সমকোণী ত্রিভুজ নিয়ে আমি কেন আলোচনা করব বা সমকোণী ত্রিভুজটার মধ্যে বাকি 5টি ত্রিভুজ অন্তর্লিখিত আছে কিনা, বা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই যে 4টা কোয়াড্রান্ট অঙ্কন করলাম, এই 4টা কোয়াড্রান্টের সমকোণী ত্রিভুজের গুরুত্ব কতটুকু, এটা এখন তোমাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করো, আমি প্রথম চতুর্ভাগটা রাখলাম, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগও আমি রেখে দিয়ে অসুবিধা নেই। এখন আমি যে কাজটা করব, দেখো আমি এখন OX বরাবর, দেখো OX বরাবর আনুভূমিক রেখা একটু লক্ষ্য করো। তাহলে ও বিন্দু থেকে যদি আমি বলি, ও হচ্ছে আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর OX বরাবর দেখো আমাদের আনুভূমিক রেখা রশ্মি চলে যাচ্ছে। এখান থেকে আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করতে চাই, এক্স ও এক্স, এখানে আমরা যদি এখানে এ দিই, লক্ষ্য করো একটু ভালো করে দেখো, এক্স ও এ, এটা একটা কোণ। এই কোণের মানটি দেখো আমাদের এক্স ও, আমরা যদি বলতে চাই এক্স ও ওয়াই কোণ থেকে কিন্তু দেখো এই কোণটার মানটা কিন্তু একটু ছোট। এবং কোণটা কীভাবে তৈরি হলো দেখো, আমরা OX থেকে কিন্তু অ্যারো চিহ্নটা কোন দিকে নিয়েছে, দেখো ঘড়ির কাঁটা কিন্তু আমাদের ডান থেকে আমাদের দেখতে পাই যে আমাদের ডান দিকে কিন্তু ঘোরে, কিন্তু এখানে অ্যাঙ্গেলটা কোন দিকে ঘুরছে বলো তো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে OX রশ্মির ও বিন্দুকে স্থির রেখে আমরা OX কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা দেখো একটা অ্যাঙ্গেল এক্স ও কোণ তৈরি করলাম। খেয়াল করো, এই কোণটার মান আমি ধরে নিতে পারি 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, আরও কোণ হতে পারে, বাট আমার যে কোণটা আমার দরকার, অলরেডি তোমরা বুঝতে পারছো কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, বা এই ক্লাসের মাধ্যমে আমরা যে একটা বেসিক বিষয় উপস্থাপন করতে পারবো বা
ছয়টি ত্রিভুজের মধ্যে আমরা কেন সমকোণী ত্রিভুজ নিব বা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া আমাদের বাকি দুইটি কোণ কী এবং এই দুইটি কোণের সাপেক্ষে আমাদের নতুন একটি অধ্যায় যেটি ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি আমরা কিভাবে আলোচনা করব বা ত্রিকোণমিতি আমরা কি শুধু অভেদাবলী মুখস্থ করব? আমরা অনেকে বলি ত্রিকোণমিতির সূত্রসমূহ। আমার দৃষ্টিকোণ থেকে আমার অভিজ্ঞতার আলোকে বলবো ত্রিকোণমিতি থেকে যে আমরা 6টি অনুপাত পেয়ে থাকি, এই অনুপাতটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজের আমাদের যে 3টা বাহু থাকবে বা ত্রিভুজের 3টি বাহু থাকবে, যে কোনো ত্রিভুজের 3টি তো বাহু থাকবে, বাট যে কোনো ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজে যখনই আমরা রূপান্তরিত করব এবং লক্ষ্য করো আমরা সমকোণী ত্রিভুজটা কোথায় আঁকছি, ও এক্স রশ্মির ও বিন্দুকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে কিন্তু আমরা একটা কোণ এখানে 30 ডিগ্রি হতে পারে বা 45 ডিগ্রি হতে পারে বা 60 ডিগ্রি হতে পারে এখানে 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি বা আরও ছোট ছোট কোণ হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, 25 ডিগ্রি। বাট আমরা জেনারেল ম্যাথে আমরা যে ত্রিকোণমিতি কোণের আলোচনা করব, ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করব, অনুপাতের একটি ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই 3টি কোণ কিন্তু আমাদের ভালোভাবে শিখতে হবে। তাহলে আমরা এক্স ও এ একটি কোণ, আমরা এই কোণটার নাম আমরা দিব, সেটা আমি পরে তোমাদের বলবো। তো লক্ষ্য করো আমরা ও ওয়াইয়ের উপর আমরা একটা বিন্দু পি নিলাম, এই পি বিন্দু থেকে দেখো আমরা ও এক্সের উপর একটি লম্ব অঙ্কন করলাম। খুব ভালো করে একটু দেখো, আমরা পিএম লম্ব আঁকলাম। তাহলে ও ওয়াইয়ের উপরস্থ পি বিন্দু থেকে আমরা পিএম লম্ব দেখো আমরা ও এক্স অঙ্কন করলাম, আমরা পিএম কি করছি, ও এক্সের উপর লম্ব অঙ্কন করলাম। যখনই আমরা লম্ব অঙ্কন করলাম তখনই দেখো আমি যে শুরু থেকে এই ক্লাসটি আমি যখন আলোচনা করলাম যে একটা হোয়াইট বোর্ড একটি সমতল পৃষ্ঠ, এই সমতল পৃষ্ঠে আমরা 4টা কোয়াড্রান্ট অঙ্কন করলাম। 4টা কোয়াড্রান্টের মধ্যে আমরা ফার্স্ট কোয়াড্রান্টে কেন আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি? আমরা তো চতুর্থ চতুর্ভাগে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম, আমরা দ্বিতীয় চতুর্ভাগেও তো একটি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারতাম, তৃতীয় চতুর্ভাগেও আমরা তো একটি সমকোণী ত্রিভুজ আঁকতে পারতাম। কিন্তু মনে রাখতে হবে যে প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো, তোমাদের বলবো যে আমরা যে কোনো জ্যামিতিক চিত্র, যে কোনো আমাদের ত্রিভুজ যদি আঁকতে চাই, আমরা সর্বপ্রথমে আমরা ফার্স্ট কোয়াড্রান্টে অর্থাৎ প্রথম চতুর্ভাগে ধনাত্মক বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের আগে আলোচনা করতে হবে। অর্থাৎ আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা হিসাবে আমরা জেনে যাব যদি উচ্চতর গণিতে যাই সেটি কিন্তু নেগেটিভ কোণের ব্যাপার আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কী ধরনের কোণ হবে সেটি নিয়েও আমি যখন তোমাদের উচ্চতর গণিতের ক্লাসগুলো শুরু করব তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে নেগেটিভ কোণ প্রয়োজন আছে কিনা। অবশ্যই আছে, কারণ আমরা দেখে থাকি যে রাত্রে তুমি এখানে একটা খাটের উপর শুয়ে আছো, অবশ্যই তুমি যখন সকালে উঠবে তখন কিন্তু দেখো দাঁড়ানোর চেষ্টা করবে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে তুমি দাঁড়ানোর চেষ্টা করবে। এখন যদি তুমি এই খাট থেকে যদি তুমি নিচে নামার চেষ্টা করো বা এখান থেকে হয়তো পড়ে যাচ্ছ, তাহলে দেখো আমাদের সেই ক্ষেত্রে একটা অবনতি কোণ তৈরি হবে। এখানে কিন্তু একটা কোণ যদি আমি বিবেচনা করি, এখানে কিন্তু একটা অবনতি কোণ তৈরি হবে, যেটা আমরা দুইটি কোণের বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাই আমরা দশম অধ্যায় যখন আলোচনা করব তখন অবশ্যই পাবো। আর এখানে দেখো ভূমি থেকে উপরের দিকে উঠছি, সেটাতে আমরা এখানে যে 30 ডিগ্রি পাচ্ছি এটা কিন্তু আমরা পেয়ে যাব দেখো উন্নতি কোণ, এই কোণটি আমরা পাবো দেখো উন্নতি কোণ। তো যাই হোক, এই অবনতি কোণ বা উন্নতি কোণ নিয়ে আমি পরে কথা বলবো। আমি তোমাদের যে বিষয়টি বলতে চাচ্ছি যে ফার্স্ট কোয়াড্রান্টে প্রথম চতুর্ভাগে আমরা একটি ত্রিভুজ আঁকছি, যে ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজটা কিভাবে আঁকলাম, আমরা নর্মাল কিন্তু বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার আছে, এটি ফার্স্ট কোয়াড্রান্টে আঁকতে পারতাম। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রান্টে আমি বাহুভেদে আমি সমবাহু ত্রিভুজ এইভাবে আঁকলাম, দেখো এটি কিন্তু সমবাহু ত্রিভুজ। আমি বললাম যে আমার ইচ্ছা মতো আমি সমবাহু ত্রিভুজ আঁকলাম, যেখানে পি কিউ কিউ আর এবং আর পি পরস্পর সমান। এখন যদি আমি এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর লম্ব আঁকি তাহলেও তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ, আমরা বাহুভেদে ত্রিভুজ যে 3 প্রকার আছে এখানে অটোমেটিকলি পেয়ে যাব যখনই লম্ব অঙ্কন করব। বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো, বা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। ওভারঅল সব কিছুর মূলেই কিন্তু সমকোণী ত্রিভুজ, যেটা তোমরা সপ্তম শ্রেণী থেকে কিন্তু জেনে আসছো যে সমকোণী ত্রিভুজ যে সর্বসমতা, যে দুইটি সমকোণী ত্রিভুজের একটির
এক বাহু আর অতিভুজ অপর একটি সমকোণী ত্রিভুজের একটির এক বাহু এবং অতিভুজ যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। ওখানেও কিন্তু সর্বসমর ব্যাপারটি চলে আসে সমকোণী ত্রিভুজ নিয়ে। সো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এক্স ও আমাদের এ একটি কোণ, এটা কিন্তু সমকোণ ছিল 90 ডিগ্রি। এক্স ও এ ওয়াই আমাদের সমকোণ ছিল। এখান থেকে আমি এক্স ও এ সমান আমরা একটি কোণ নিয়েছি। এখানে এই কোণগুলোর নাম আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বলবো যে কোণগুলোর নামকরণ কিভাবে পাবো, বা আমরা সমকোণী ত্রিভুজ ফার্স্ট কোয়াড্রান্টে আঁকলাম। ফার্স্ট কোয়াড্রান্টে আঁকার পর আমরা এই যে এখানে পাচ্ছি দেখো পি ও ওপিএম, আমি যদি বলি ওপিএম সমকোণী, দেখো আমরা পেয়ে যাচ্ছি দেখো ওপিএম সমকোণী, যেখান থেকে আমি বলতে পারবো দেখো যার পিএম ও কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি বলবো। এই পর্যন্ত যদি আমরা একটু আজকে থেমে যাই, এর পরবর্তীতে এই সমকোণী ত্রিভুজের যে ফার্স্ট কোয়াড্রান্টে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এই ফার্স্ট কোয়াড্রান্টে সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ থাকবে, লক্ষ্য করো ওপিএম কোণ আর আরেকটি কোণ দেখো পিওএম কোণ। এই দুইটি কোণ যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা কিন্তু সমকোণ পাবো। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটি কোণ যোগ করলে মাস্ট বি 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলবো সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ পরস্পরের পূরক কোণ। এবং 9.2 অনুশীলনীতে যখন তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবা, পূরক কোণের কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু তোমাদের শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ কিন্তু আমরা পৃথকভাবে কিন্তু বলতে পারবো সূক্ষ্মকোণ। কেন বলতে পারবো? দেখো আমরা যদি ওপিএম কোণের মান যদি 30 ডিগ্রি নিই, লক্ষ্য করো এটার মান 30 ডিগ্রি নিয়েছি, নিঃসন্দেহে আমাদের পিওএম কোণের মান আমরা পাবো দেখো 60 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি আমরা যদি অ্যাড করি তাহলে আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। সো আমরা বলতে পারবো ওপিএম অথবা পিওএম এই দুইটি কোণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্মকোণ। আর এই সূক্ষ্মকোণ থেকে কিন্তু আমরা যেটা আলোচনা করব, সূক্ষ্মকোণে অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণের সাপেক্ষে বা সূক্ষ্মকোণের আলোকে বা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যে দুইটি থাকবে, এই দুইটি কোণকে আমরা মেন ধরে এই দুইটি কোণের সাপেক্ষে আমরা যে 6টি অনুপাত পাবো, এই 6টি অনুপাতে আমরা যে বাহুগুলো থাকবে বা কোণ থাকবে বা ত্রিভুজের যে 3টি বাহু, এই 3টি বাহুকে আমরা কখন সন্নিহিত বাহু বলবো বা কখন আমরা বিপরীত বাহু বা লম্ব বলবো, বা সন্নিহিত বাহুকে আমরা ভূমি বলে থাকি, আর অটোমেটিকলি সমকোণের বিপরীত বাহুটা কিন্তু আমরা অতিভুজ বলবো, সেটা অটোমেটিকলি পেয়ে যাব। আমরা অনেকেই কিন্তু যে কাজটি করি সেটা একটু শুনে নাও। আমরা অনেকেই এই পিওএম সমকোণী ত্রিভুজের এইটাকে কিন্তু আমরা সরাসরি ভূমি বলি, আর এইটাকে কিন্তু আমরা লম্ব বলি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে কোন সূক্ষ্মকোণটির সাপেক্ষে আমরা এটাকে ভূমি বলবো সেটি কিন্তু বিবেচনার বিষয়। অর্থাৎ আমি যদি এখানে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে যদি কথা বলি, তাহলে আমার 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কিন্তু পিএমকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলতে পারবো। আর এই 30 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন হয়েছে এই কোণটিকে আমরা সন্নিহিত বাহু বা ভূমি বলতে পারবো। কিন্তু আমি যদি এখানে 60 ডিগ্রি কোণ নিই, সেক্ষেত্রে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো ওপিএম সমান যে আমরা 60 ডিগ্রি পেলাম, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা খুব সুন্দরভাবে যে কথাটা বলতে পারবো যে এত কোণের সাপেক্ষে দেখো, এত কোণের সাপেক্ষে আমরা ওএমকে কিন্তু বলতে পারবো, ওএম আমরা বলবো বিপরীত বাহু বা লম্ব। আমরা কিন্তু এই কোণের সাপেক্ষে যখন আলোচনা করব, লক্ষ্য করো এই কোণটা দেখো, এই কোণের সাপেক্ষে যখন আমি আলোচনা করব তখন দেখো ওএমটাকে আমরা কিন্তু বলবো বিপরীত বাহু, বা তোমরা বারবার হয়তো শিখবে এটাকে বলা হবে লম্ব। আর এই কোণের সাপেক্ষে আমরা তো এটা অতিভুজ বলছি, অতিভুজ তো এখানে ফিক্সড থাকছে। পিওএম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওপি তো সরাসরি আমাদের অতিভুজ থাকবে, এটা না বুঝার তো আমরা কিছু বলতে পারবো না। এই কারণে অষ্টম শ্রেণী থেকে তো আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখেছি, পিথাগোরাসের উপপাদ্য হাইলাইটস করবোই। আমরা সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলে এসেছি সরাসরি, বাট ওএম বা
পিএমকে আমরা সরাসরি আমরা লম্ব বা ভূমি বলতে পারবো না, আমরা বলতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণ সংলগ্ন দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান বলবো। আমরা কিন্তু অনেকেই বলি যে পিথাগোরাসের উপপাদ্যে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, এটা বলা ঠিক না। এই কারণে আমরা ত্রিকোণমিতি যখন করব বা শিখব বা নবম শ্রেণীতে উঠে যখন তুমি ত্রিকোণমিতি করবে তখন অবশ্যই তোমাদের ছোট ভাই বোনদের অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী বা ছোট ক্লাসের ভাই বোনদের কিন্তু অবশ্যই তুমি বলতে পারবা যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা ফিক্সড রেখে আমরা সমকোণ সংলগ্ন দুইটি বাহু বলবো। এই কারণে দেখো ওপিএম এই কোণের সাপেক্ষে কিন্তু আমরা ওএমকে আমরা বিপরীত বাহু বা লম্ব বলবো, আর পিএমকে কিন্তু আমরা বলতে পারবো যে এখানে কিন্তু সন্নিহিত বাহু বা আমরা এখানে ভূমি বলতে পারবো। তো আমাদের সর্বপ্রথমে যে কাজটি হবে তোমাদের বলবো যে ত্রিকোণমিতিতে তোমরা যে ভয়টা পাও এই ভয়টা তোমরা আগে মন থেকে দূর করে রাখবে। কারণ যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখছো সায়েন্সের স্টুডেন্টরা যারা আসো তাদের বলবো যে জেনারেল ম্যাথে যে ত্রিকোণমিতির 3টি অনুশীলনী আছে অর্থাৎ 2টি অধ্যায় আছে, এই 2টি অধ্যায় কিন্তু উচ্চতর গণিতে তোমরা যদি দেখো 8.2 এবং 8.3 কিন্তু একদম প্রাথমিক আলোচনা। আর যে সকল মানবিক বিভাগের শিক্ষার্থীরা আসো বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আসো তাদের কাছে বলবো তোমরা যদি ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো একটু ভালো করে জেনে যাও, কারণ একটা চিত্র দিয়ে কিন্তু সুন্দর সৃজনশীল প্রশ্ন দিয়ে দিবে। তখন তুমি তো মুখস্থ করে যে শুধুমাত্র তুমি এইভাবে যদি একটা চিত্র থাকে তুমি এটাকে সরাসরি তুমি ভূমি বলছো, এটা হয়তো ভূমির সমান্তরালে আছে, বাট কোণের সাপেক্ষে আমরা কখন আমরা ভূমি বলতে পারবো বা কখন আমরা লম্ব বলতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। সো আমি তোমাদের বলবো পরবর্তী ক্লাসে এই ক্লাসের সাথে মিল রেখে আমি ত্রিকোণমিতি কী, ত্রিকোণমিতির যে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ অনুপাতটা কী বা আমরা কোণের সাপেক্ষে কী ধরনের নামকরণ করব বা ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে এই অনুপাতের মাধ্যমে যে আমরা অভেদাবলী পাবো, আমরা কখনো ত্রিকোণমিতিক সূত্র বলবো না। আমি তোমাদের রিকোয়েস্ট করে বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক সূত্র না, এখানে আমাদের এটা মনে রাখতে হবে। এবং সাধারণ গণিতের ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো কিন্তু তোমাদের উচ্চতর গণিতে 8.2 কিন্তু হিউজ পরিমাণ আছে, উচ্চতর গণিতের কথা বলবো। আর সাধারণ গণিতের 8.1 অনুশীলনীতে তোমাদের যে অভেদাবলী আছে অর্থাৎ 6টা অনুপাত নিয়ে এই 6টি অনুপাত নিয়ে তোমরা অভেদাবলীগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, যেভাবে সৃজনশীল প্রশ্ন তোমার সামনে আসুক না কেন, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা উত্তর করতে পারবে। এবং তোমাদের বলবো যে নবম অধ্যায়ের প্রথম পেজ থেকে 3-4টা পেজ সুন্দরভাবে তোমরা পড়বে এবং তোমরা দেখবে যে ত্রিকোণমিতির যে সদৃশতার একটা ব্যাপার আছে, দুইটা ত্রিভুজ সদৃশ কোণে সদৃশতার মাধ্যমে যে প্রমাণ, এটা কিন্তু তোমাদের কাছে অনেকটা জটিল লাগে। কারণ সপ্তম শ্রেণীতে সদৃশতার বিষয়গুলো কিন্তু তোমরা অনেক শিক্ষার্থীরা আসো কিন্তু কমপ্লিট করে আসো না, যার কারণে আমরা যখন জ্যামিতিগুলো জ্যামিতি পড়তে যাই তখনই কিন্তু আমাদের অনেকটা ভয় বা অনেক জটিল লাগে। জটিল অতার কোনো কারণ নাই, ত্রিকোণমিতি অনেক সোজা, সুন্দরভাবে শুরু থেকে তোমরা অভেদাবলীগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে। সাইন বা কস বা ট্যান বা কট এগুলো আমি ইন ডিটেলসে পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং নবম শ্রেণীতে যারা এই মুহূর্তে এই ক্লাসটি দেখছো তাদের জন্য এই ক্লাসটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তাছাড়া যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 বা 2022 তোমাদের কাছে এই ক্লাসটা অনেক ইজি এবং বলবো যে ত্রিকোণমিতিক বেসিক বিষয়টা তোমরা সবসময় সব জায়গায় পাবে। সো দেখা হবে পরের ভিডিওতে, সেই প্রত্যাশায় ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।